This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা, তার মানেই সময় এখন 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আর শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো একটি বড় খবরের দিকে। আর শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, তৃণমূলের শিক্ষা সেলে সংস্কার মাথাচাড়া দিয়ে উঠল আবারও নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক এবং শিক্ষকদের সংগঠন থেকে বাদ অভিষেক ঘনিষ্ঠরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই এই তালিকা হয়েছে এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কমিটিতে জায়গা হলো না নিজেকে অভিষেক সেনা বলে দাবি করা অধ্যাপক মণিশঙ্কর মণ্ডলের। একই পরিণতি মহিদুল ইসলামেরও। রাজ্য সভাপতি থেকে জেলা সব পদেই বদল আনল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করি বলে সরিয়ে দেওয়া হয়েছে বিস্ফোরক বাদ পড়া মহিদুল ইসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেন যে কেন এগুলো করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি। ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এই যে নতুন তালিকা, যে তালিকা ব্রাত্য বসু নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই তালিকায় অভিষেক ঘনিষ্ঠ অধ্যাপকরা বাদ পড়েছেন এবং তারা বলছেন তারা অভিষেকের ঘনিষ্ঠ বলে বাদ পড়েছেন। এই অভিযোগ কতটা সত্যি, এবং যদি সত্যি হয় তাহলে কেন অভিষেক ঘনিষ্ঠদের এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে? দেখো দীপ, যে খবর আমরা ব্রেক করলাম সেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে রাজ্য থেকে জেলা সব জায়গায় সভাপতিদের বদল করা হয়েছে শিক্ষা সেলের। শুধু শিক্ষক নয়, প্রাথমিক শিক্ষক নয়, অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মী সব জায়গায় বদল আনা হয়েছে। এবং যারা এই পদে থাকলেন না, যাদের সরিয়ে দেওয়া হলো, তারা সব বিস্ফোরক দাবি করছেন। তারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের কথায় কাজ করেন বলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তোর মনে থাকবে মহিদুল ইসলাম, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যোগদান করেছিলেন তৃণমূলে, কারণ এই মহিদুল বহু আন্দোলনের নায়ক। সেই মহিদুল ইসলামকে সরে যেতে হয়েছে। কদিন আগে মণিশঙ্কর মণ্ডল, অধ্যাপক সংগঠনের নেতা, তাকে সরে যেতে হয়েছে এবং সরে যাওয়ার পরও তারা দাবি করছেন আমরা অভিষেকের সেনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ করি বলে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। মোট 30 জন এরকম অভিষেক পন্থীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে শিক্ষক সংগঠন সূত্রে। এবং জানি এই মুহূর্তে তৃণমূলের জোর আলোড়ন পড়ে গিয়েছে, কারণ ব্রাত্য বসু তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি পরিষ্কার লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়ে সরিয়ে দিচ্ছেন? এই প্রশ্ন কিন্তু শিক্ষক সংগঠনের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। একেবারেই সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার জানিয়ে রেখে আপনাদের, তৃণমূলের শিক্ষা সেলে আমূল সংস্কার মাথাচাড়া দিয়ে উঠলো আবারও নবীন প্রবীণ দ্বন্দ্ব। আর এই মুহূর্তে আরো একটা খবর আমাদের নজর রাখতেই হচ্ছে। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানির সম্ভাবনা। নিম্ন আদালতের রায়ের দুদিন পর আরজি কর মামলা আজ উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজি কর মামলাকে। নিম্ন আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর আজই প্রথমবার শীর্ষ আদালতে উঠতে চলেছে আরজি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর, তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। আর সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে সূত্রের খবর। অর্থাৎ আজ সকলের নজর থাকছে সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে আজ 42 নম্বরে রাখা হয়েছে আরজি কর মামলা। নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের যে সাজা হয়েছে, তারপর আজ প্রথমবার শীর্ষ আদালতে উঠতে চলেছে আরজি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী।
আর অন্যদিকে তিলোত্তমা মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হবে তিলোত্তমা ধর্ষণ খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ, আজ তারই শুনানি রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, তিলোত্তমা মামলায় আজ রাজ্যের আবেদন শুনতে চলেছে কলকাতা হাইকোর্ট। দেখো, গতকাল মামলা যেভাবে রাজ্য সরকার সামনে এনেছিল, তারপরে বিচারপতি দেবাংশু বসাক মামলা দায়ের করার অনুমতি দেন। আজ একেবারে শুরুতেই রয়েছে, মামলা লিস্টিং হয়ে এসেছে, 2 নম্বর আইটেম রয়েছে, সেক্ষেত্রে শুরুতেই এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজকের সকালবেলায় শীর্ষ আদালতে আইনজীবী করুণানন্দী তিনি আবার আলাদা করে উল্লেখ করবেন। ফলে আজকের তিলোত্তমার মামলার দিকে সকলের নজর থাকছে। জোড়া মামলা শুনানি অলমোস্ট একই সময় হতে চলেছে। অনেক ধন্যবাদ তোমায় শ্রাবন্তী। আরজিকর কাণ্ডে দোষীর আমৃত্যু কারাদণ্ডের রায় স্তম্ভিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। যদিও গোটা ঘটনায় রাজ্য পুলিশ এবং সিবিআই এর ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তিলোত্তমার পরিবার। আর এই ইস্যুকে কেন্দ্র করেই চলছে তীব্র রাজনৈতিক চাপানুতর। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি সত্যি ফাঁসি নয়, তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। তা নিয়ে মঙ্গলবার মালদার সভা থেকে ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আর এদিনই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সঞ্জয়ের সাজা ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে আদালতে। তাদেরকে প্রথম যেটা জানাতে হবে যে এই মামলায় যেহেতু তারা সরাসরি যুক্ত ছিল না, কেন সঞ্জয়ের ক্ষেত্রে তারা ফাঁসি চাইছেন। এই মামলা আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা প্রবল। যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা বিরলের মধ্যে বিরলতম বলে আদালতে সিবিআই সওয়াল করলেও তা ধোপে টেকেনি। বিচারকের মতে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বরং নির্দেশনামাতে তার পর্যবেক্ষণে পুলিশি তদন্তে বেনিয়ম ও গাফিলতি ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে আরজিকর কর্তৃপক্ষ ও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। বর্তমান লোপাট করেছেন ওনার সিপি, ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে। আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার, তার শুভানুধ্যায়ীরা নিয়েছেন আরো বৃহত্তর আইনি লড়াইতে যাবেন। তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকব এবং পূর্ণ সমর্থন সহযোগিতা তারা যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে না হতেই বেঁধেছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। কামদুনিতে কিন্তু উনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে ফাঁসি ওনারই হাতে ছিল, ওনারই পুলিশ, কেউ বাইরের না। কি করেছেন? আপনি যখন এত আইন জানেন তখন কি জানেন না যে সমস্ত তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল সেই সমস্ত তথ্যপ্রমাণের কাজ হবে না? আপনি নিশ্চয়ই জানেন দিদি, আমার মনে হয় জানেন বলেই আপনি ভরসা করে বলতে পারছেন হাইকোর্ট চলো, কোনো অসুবিধা নাই। ড্রামাবাজি, কারণ এই মুখ্যমন্ত্রী এর জন্য প্রধান দায়ী। এই মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের নায়িকা। বিরোধী দলগুলি যখন এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে, তখন মুখ্যমন্ত্রী এদিন অপরাজিতা বিলের ছাড়পত্রের প্রসঙ্গ তুলে নিশানা করেছেন কেন্দ্রের মোদী সরকারকে। আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে, সেই বিল আমাদের পাস
করেনি এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক। তিলোত্তমার খুন ধর্ষণের মামলার তদন্তের ভবিষ্যৎ কি? সঞ্জয়ের সর্বোচ্চ সাজার জন্য মামলার জল কতদূর গড়াতে চলেছে? সবচেয়ে বড় প্রশ্ন এখন এগুলোই। শ্রাবন্তী সাহা, দেবব্রত সরকার ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, জমি বিবাদের জেরে বিবস্ত্র করে মার, লজ্জায় আত্মঘাতী তরুণী, নিউ ব্যারাকপুরে তুলকালাম। বেশ কিছুদিন ধরেই তরুণীর বাড়ি লাগোয়া জমি হাতানোর চেষ্টা স্থানীয় একদল দুষ্কৃতীর। প্রতিবাদ করলে মত্ত অবস্থায় হামলা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। পুলিশের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেয় নিউ ব্যারাকপুর থানা। এমনই অভিযোগ মৃতার পরিবারের। তরুণীর আত্মহত্যার পর এখনো পর্যন্ত মাত্র 1 জনকে আটক করেছে পুলিশ। পাড়ার পাশে আমার বিপ্লব বসু, সে একটা কেবিল অপারেটর, ঠিক আছে। সে আমার বউকে মারতে এসে মেরেছে, নাইটি ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে, ঠিক আছে। আমার বউ ন্যাকেট অবস্থায় পড়েছিল। পুলিশের কাছে আসলাম, পুলিশ আমাকে বলছে তোমাদের কাছে টাকা পয়সা নেই, তোমরা গরিব মানুষ, ওদের কাছে টাকা পয়সা আছে, ওদের কাছে ছেলে ফেলে আছে, তোমাকে মেরে ফেলো, তোমাদের বাড়ির লোককে ঝামেলা অশান্তি করবে, মারধর করবে, তুমি শান্ত হও, ভালোভাবে থাকো। কেস করতে আসলাম, পুলিশ আমাদের বোঝাচ্ছে এরকমভাবে। না, শোনেনি। কেস করেছি, জিডি কাগজ দিয়েছি, সব জমা দিয়েছি। পুলিশ ওরাও থানায় এসেছিল, তো ওদের কেসটাও নিল, আমাদের বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দিল। তো আমরা যখন বাড়ি গেলাম তখন আমাদেরকে আবার টোন টিটকারি কাটা হচ্ছে, তোরা আমার কিছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না, আমার তোরা আবার মারবো তোদের, এই সেই, আমার জমিটা লাগবে, আমার সামনে যে জমিটা আছে জমিটার উপর উঠে পড়ে লেগেছে এরা। সে একটা বাড়ি কেবল অপারেটর, তার বাড়িতে এরকম প্রত্যেক দিনই মদের আসর বসে। থানা এসেছিল, ওর হয়ে কেউ নেই, আর ওর হয়ে অনেকে এসছে, যে তোর পয়সা আছে, এসে ওর হয়ে সবাই বলছে কথা, ওর হয়ে কেউ বলতে পারছে না। সেই মান সম্মান এ করেই আজকে এই কাজটা করেছে। দুটো ছোট ছোট বাচ্চা আছে। তারা বলে আমরা বিজেপির লোক, আমরা বিজেপির লোক বলে তাদের বিজেপি এলে তোমাদেরকে গুলি মেরে এখানে মেরে দেবো। গুলি, আমরা যদি বিজেপি, এখন যদি বিজেপি এসে যায় তোমাদের গুলি মেরে এখানে দেবো। তোরা এখন ভালোভাবে বলছি জমি জমা ছাড়ছিস না, তোরা জায়গা ছাড়ছিস না, পয়সা দিচ্ছি, এখান দিয়ে চলে যা। আমরা চাই শাস্তি স্যার, আমরা যারা মেরেছে তাদের শাস্তি চাই। আর পুলিশও কেন বিচার করলো না এটাও আমরা চাই। বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মহিলাদের উপর অত্যাচার হওয়াটা স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কটাক্ষ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। বাংলার মেয়েকে চাই বলে যিনি নির্বাচনে জিতে ক্ষমতায় এলেন, তার বাংলায় মেয়েরা যে সুরক্ষিত নয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং মহিলার উপর অত্যাচার হওয়াটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। জাস্টিস দেওয়া তো দূরে থাক, তারা আরও বেশি করে অত্যাচারিত হচ্ছে। এই বস্ত্র একজন মহিলার খুলে যায়নি, সারা বাংলার আত্মসম্মানের এবং সম্মানের এবং মহিলাদের সম্মানের বস্ত্র খুলে গেছে। আমরা নগ্ন হয়েছি। রাজ্য সরকার দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়, কটাক্ষ সিপিএম নেতা শতরূপ ঘোষের। পশ্চিমবাংলা একজন মহিলাকে যদি বিবস্ত্র করে তার উপর অত্যাচার করা হয়, প্রথম কথা হচ্ছে যারা এটা করছে তারা জানে যে আমাদের সরকার চলছে, দুষ্কৃতীদের নিজের সরকার চলছে, অতএব আমাদের কাউকে ভয় পেতে হবে না। ওই কদিন আগে যেটা দেখেছিলাম বেলঘরিয়া জয়ন্ত সিংয়ের মতো, যেখানে সেখানে এটা চাইলেই করা যায় মহিলাদের সঙ্গে। না, আরজিকর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে অসংখ্য ঘটনা বাংলার মহিলাদেরকেও বুঝিয়ে দিয়েছে নিজেকে নিজের বাঁচিয়ে চলতে হবে। আর যদি এই নেকড়ে হায়নাগুলোর হাতে কখনো ধর্ষিত হতে হয়, কখনো লাঞ্ছিত হতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে। যেরকম এরা সন্দীপ ঘোষের সঙ্গে থেকেছে, সঞ্জয় রায়কে প্রশ্রয় দিয়েছে, সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু চিরকালই নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে, অতএব বাংলার একজন মায়ের তখন আত্মহত্যা করা ছাড়া বিচার চাওয়ার জন্য তার কাছে আর কোনো পথ খোলা থাকে না। এটাই বাংলার বাস্তবতা। এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখতেই হচ্ছে। বীরভূমের সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মুদিখানার দোকান মালিকের বিরুদ্ধে। অভিযোগ, চকলেট কিনতে গেলে ওই নাবালিকাকে ধর্ষণ করে দোকানের মালিক। পলাতক মূল অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। এখনো পর্যন্ত অভিযুক্ত দাদাকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিউড়ি থানার পুলিশ। ওর সঙ্গে কথা বলছে তো বাচ্চাটাকে পিঠে হাত বোলাতে বলে তো ও ভেতর দিকে নিয়ে চলে গেল ওই দোকানের দিকে। আর এই পাশে যে শাটারটা আছে সেটা থেকে ও ভেতরে ঢুকে গেল। আমি ওর ওই দেখে আমি বাইরের লাইটটা অফ করে সাইডে গিয়ে দাঁড়ালাম। হাঁটা মারতে মারতে গিয়ে জিজ্ঞাসা করলাম, প্রদীপদা তুমি বাচ্চাটা যে ঢুকলো তোমার দোকানে বেরোলো না যে? নিয়ে বলছে কই কেউ আসেনি তো। আমি বললাম না, আমি নিজের চোখে দেখেছি ঢুকতে। আমি আবার ঘুরে এসে ওর দোকানের ভেতরে গিয়ে গোটাই তন্ন তন্ন করে খুঁজছি, অন্ধকার নেই। ও মানে বের করে দিয়েছে পেছন দিক থেকে। বলছে বাচ্চাটা তো দৌড়ে গেল বাড়িতে কাঁদতে কাঁদতে। আমি ওর বাড়িতে গেলাম বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে গিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করলাম, ও সব স্বীকার করলো। ওই স্থানীয় একজন ফোন করেছিল, ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে, এই প্রত্যক্ষদর্শী
এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে, এবং পুলিশ এসে আসামি সে পালিয়ে গেছে, আসামিকে পায় না, আসামি দাদাকে ধরে নিয়ে গেছে। হাজমের একটা মুদিখানার দোকান আছে এবং মেয়েটার বয়স সম্ভবত 9 থেকে 10 বছর। অবশ্যই ইমিডিয়েটলি তাকে, যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন স্ত্রী, তা সত্ত্বেও একদিনের জন্য আলিপুরদুয়ারে উড়ে আসছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বার্লা। যোগ দেবেন মুখ্যমন্ত্রী সভায়। দল বদলটাও কি সেরে নেবেন? উত্তরের খোঁজে উত্তরবঙ্গ। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা কি এবার হবে উত্তরবঙ্গে? চা বলার রাজনৈতিক সমীকরণ কি বদলাতে চলেছে? ইঙ্গিত কিন্তু তেমনই। জন বার্লার ফুলবদল সময়ের অপেক্ষা। 22শে জানুয়ারি আলিপুরদুয়ারে হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতা জন বার্লাকে। এই মুহূর্তে দিল্লিতে থাকলেও অনুষ্ঠানে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। আমাকে ডিআরএম ফোন করছিলেন যে আপনাকে ওই প্রোগ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রী নির্দেশে। তো ঠিক আছে, আমি আসবো। তৃণমূলের পতাকা কি হাতে তুলে নেবেন? কি উত্তর জন বার্লার? অ্যাজ আ গার্জেন, পশ্চিমবঙ্গের গার্জেন উনি, আর আমরা রাখবো কার কাছে? সমস্যাগুলো কার কাছে রাখবো? আর সলভ করবে উনি করবেন, তাই জন্য ওনার কাছেই রাখবো। চা বলার জনপ্রিয় নেতা জন বার্লা 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছিল বিজেপি। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু 2024-এ তার বদলে মনোজ টিগ্গাকে টিকিট দেয় বিজেপি। তারপর থেকে পদ্ম শিবিরের সঙ্গে জন বার্লার বিরোধ তুঙ্গে ওঠে। বার্লার দাবি, চা শ্রমিকদের উন্নয়নে বাধা দিয়েছে বিজেপি। আমার যখন মন্ত্রী ছিলাম আমি একটা হসপিটাল, 100-200 বেডের হসপিটাল আমার মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম থেকে ওইটা অলরেডি হয়ে গেছিল। ওইটা কিন্তু আমাদের পার্টি কিছু লিডারশিপ ওরা আটকাইছে। কিভাবে ওই পার্টি করবো? পার্টিকে লিডারশিপে যদি আটকাই দেয় ডেভেলপমেন্ট কাজগুলা, তাহলে আমরা আগাবো কিভাবে? তাই জন্য এখন মানুষ বুঝতে পারছে আমাদের চা বাগানের অবস্থা, তো আমাদের লিডারশিপকে তো পাতাই দেয় না। আমাদের সব লিডারশিপ খেপে আছে। ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে, জনগণের জন্য কাজ করুন, কোনো অসুবিধা নেই। জনগণের কাজ করতে গেলে আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছেন তার হিসেব আপনাদের সামনে তুলে দেব। না, উনি বিজেপি করতেন, বিজেপি করেন, তো উনি তো ঠিক বলতে পারবেন যে বিজেপি ওখানে জনবিচ্ছিন্ন। চা বাগান, চা শ্রমিকদের পাশে দাঁড়ান না, মানুষকে বিভ্রান্ত করেন, শ্রমিকদের বিভ্রান্ত করেন। সেটা যদি জন বার্লা বলে থাকেন তো ঠিক কাজ করেছেন। টিকিট না পেয়ে বার্লা গোসা ঘরে যাওয়ায় ফল ভুগতে হয়েছে গেরুয়া শিবিরকে। লোকসভায় আলিপুরদুয়ারে আসনটি বিজেপি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায়। খেলা ঘুরছিল তখন থেকেই। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে শেষ পর্যন্ত গোল হজম করতে হয় বিজেপিকে, জেতা আসন হাতছাড়া হয়। এই অবস্থায় বার্লা ফুল বদলালে চা বলায় তৃণমূলের জমি যে শক্ত হবে তা নিশ্চিত। কতটা, তার জবাব মিলবে 2026-এর বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।